সারা দেশে বইছে ভোটের হাওয়া। আর মাত্র 4 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসনে আসনে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে, সেই সঙ্গে চলছে হিসাব নিকাশ, কারা ক্ষমতায় যাচ্ছে, কে পাচ্ছে কোন আসন। আমরাও ভোটের অঙ্ক নিয়ে হাজির হয়েছি আরও একবার। এই পর্বে আমরা পর্যালোচনা করব ঢাকা 11 আসনের ভোটের অঙ্ক নিয়ে। ঢাকা মহানগরীর রামপুরা, বাড্ডা, ভাটারা এবং হাতিরঝিল থানার এক অংশ নিয়ে এই আসনটি গঠিত। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে প্রার্থী কারা এবং কাদের কোন অবস্থা, সেটা নিয়ে আলোচনার আগে আমরা দেখে নিতে চাই আগের 4টি নির্বাচনের অবস্থা। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এ এলাকার পুরোটি ছিল ঢাকা 5-এর অধীনে। তাই 1991, 1996 এবং 2001 সালের নির্বাচনের যে তথ্য, সেটি আসলে ঢাকা 5 আসনের। শুরুতেই আমরা দেখব 1991 সালের নির্বাচনের অবস্থা। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে, অর্থাৎ সেই সময়ের ঢাকা 5 উত্তরা ও গুলশান থানা এলাকা নিয়ে গঠিত আসনটিতে নির্বাচন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৭১,২৬৬, যা মোট ভোটের ৫১.৫%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাহারা খাতুন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৪৫,৮১১ ভোট, অর্থাৎ মোট ভোটের ৩৩.১%। সেই নির্বাচনের পর বেগম খালেদা জিয়া এই আসনটি ছেড়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে উপনির্বাচনে এখানে মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বিএনপির মনোনয়ন পান কামরুল ইসলাম এবং আওয়ামী লীগের একেএম রহমতুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ১,৩২,৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ছিল ৪৭.৫%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,০৯,৩৭০। এরপর 2001 সালের নির্বাচনে কামরুল ইসলাম এই আসনটি পুনরুদ্ধার করেছিলেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে সেবার ভোট পেয়েছিলেন 2,11,440, যা মোট ভোটের 54%। এবং একেএম রহমতুল্লাহ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 1,66,832, যা মোট ভোটের 42.6%। 2001 সালের এই নির্বাচনে সারা দেশে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছিল এবং খালেদা জিয়ার নেতৃত্বে সেই সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম। 2008 সালে এসে এই আসনটিকে বিভক্ত করা হয়, অর্থাৎ উত্তরা এবং গুলশান নিয়ে গঠিত ঢাকা 5 আসনটিকে ভেঙে ঢাকা 11 আসন করা হয় এবং এই আসনের সেবার প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের একেএম রহমতুল্লাহ এবং বিএনপির এম.এ. কাইয়ুম। একেএম রহমতুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ১,৬৫,৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৬৩.৩%। বিএনপির এম.এ. কাইয়ুম ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৮৯,৮০০, মোট ভোটের ৩৪.৩%। এই হলো মোটামুটি বিগত 4টি নির্বাচনের হালচাল। এবার আমরা দেখে নিব 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কি অবস্থা। প্রথমেই ভোটার সংখ্যা। এই নির্বাচনে এই আসনটিতে মোট ভোটার 4,39,078। এর মধ্যে নারী ভোটার 2,16,198 এবং পুরুষ ভোটার 2,22,877। হিজড়া ভোটার রয়েছেন 3 জন। এবারে আমরা দেখে নিব এই আসনটিতে মূলত কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে এই আসনে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে যারা আলোচনায় রয়েছেন তাদের মধ্যে আছেন বিএনপির এম.এ. কাইয়ুম, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এনসিপির নাহিদ ইসলাম, তিনি জামায়াতের সাথে জোট করে যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম, তার প্রতীক শাপলাকলি, তার দলীয় প্রতীক। এই দুজনের মধ্যে মোটামুটি আলোচনা সীমাবদ্ধ রয়েছে এবং নির্বাচনটিতে এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। ডক্টর এম.এ. কাইয়ুম বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের এই বাড্ডা এলাকার একসময় কমিশনার ছিলেন এবং এলাকায় অত্যন্ত পরিচিত মুখ। তিনি 2008 সালে বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করেছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। 2008 সালের পর আওয়ামী লীগ সরকারের আমলে এম.এ. কাইয়ুম নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে গুলশানের ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় তাকে জড়ানো হয়েছিল। সেই প্রেক্ষাপটে
প্রেক্ষাপটে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং 2018 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও কায়ুম কিন্তু প্রার্থী হতে পারেননি। তার পরিবর্তে ঢাকা 11 আসনে বিএনপি তার স্ত্রী শামীমারাকে মনোনয়ন দিয়েছিলেন এবং তিনি সেবার রাতের ভোট হলেও 55,000 ভোট কিন্তু পেয়েছিলেন। অর্থাৎ সার্বিকভাবে এই আসনটিতে বিএনপি এবং এম এ কায়ুমের একটি শক্ত অবস্থান রয়েছেন এবং এই নির্বাচনেও কিন্তু প্রচারণায় সেই বিষয়টি সামনে চলে আসছেন এবং তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজয়ের দাবিদার হিসেবে সবাই তাকে মনে করছেন। অন্যদিকে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং তিনি কিন্তু এই আসনে জামায়াত এনসিপি যে জোট 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশে পরিচিত হয়ে ওঠেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে কয়জন সমন্বয়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। সেই সময় ডিবির নির্যাতনের শিকার হয়ে তিনি সারা দেশে পরিচিতি হয়েছিলেন এবং তা আলোচনায় চলে আসেন। তিনি এক দফা ঘোষণা করেছিলেন, অর্থাৎ হাসিনা সরকার পতনের যে এক দফা নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের পর তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেই সরকারে কিন্তু নাহিদ ইসলাম একজন উপদেষ্টা হিসেবে যোগদান করেন এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 2025 সালের ফেব্রুয়ারির দিকে এই নতুন দল এনসিপি যখন গঠিত হয় তখন এই দলটির দায়িত্ব নেওয়ার জন্য তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন এবং দলের আহ্বায়ক নির্বাচিত হন এবং তার নেতৃত্বেই কিন্তু সারা দেশে এনসিপি নির্বাচনে অবতীর্ণ হয়েছে এবং জামায়াত ইসলামের সঙ্গে তারা জোট করে নির্বাচন করছেন। সেই নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হিসাবে লড়ছেন। তরুণদের মধ্যে ব্যাপক আলোচিত হলেও বয়স্ক এবং স্বল্প শিক্ষিত ভোটারদের মধ্যে কিন্তু পরিচিতির দিক থেকে নাহিদ ইসলাম এম এ কায়ুমের চেয়ে পিছিয়ে রয়েছেন। তবে এ এলাকার বাড্ডা এবং রামপুরা জুলাই গণ অভ্যুত্থানের একটি অন্যতম কেন্দ্র ছিল এবং সেখানকার সমর্থন কিন্তু নাহিদ ইসলাম পেতে পারেন। বিশেষ করে ওই আন্দোলনে যেসব তরুণ এবং তাদের পরিবার অংশগ্রহণ করেছিল তাদের সমর্থনটি নাহিদ ইসলামের দিকে যেতে পারে। একই সঙ্গে তাদের যে সাংগঠনিক কাঠামোটি তরুণদের নিয়ে গড়ে উঠেছে তারা কিন্তু ব্যাপক প্রচার চালাচ্ছেন। সেই সঙ্গে জামায়াত ইসলামী সহ জোটভুক্ত ইসলামী দলগুলোর সমর্থন তিনি পাচ্ছেন এবং জামায়াত ইসলামের কিন্তু বাড্ডা রামপুরা এলাকায় একটি সাংগঠনিক কাঠামো রয়েছে। তবে তাদের ভোটার সংখ্যা আসলে কেমন সেটি কিন্তু এই পর্যায়ে বলা মুশকিল, কারণ 1996 সালের পর জামায়াত ইসলামী কিন্তু এই এলাকাটিতে নিজেদের কোনো প্রার্থী দেয়নি এবং 1996 সালে আশরাফুল হক জামায়াতের প্রার্থী, তিনি প্রায় 7,500 ভোট এখানে পেয়েছিলেন। পরবর্তীতে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে তারা কিন্তু এই এলাকায় আর আলাদা করে প্রার্থী দেয়নি। ফলে তাদের আসলে ভোটের শক্তি কেমন সেটা কিন্তু এই পর্যায়ে বলা যাচ্ছে না। তা সত্ত্বেও জাতীয় পর্যায়ের একজন উদীয়মান নেতা হিসেবে নাহিদ ইসলাম কিন্তু এম এ কায়ুমের দিকে বড় রকমের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং ইতিমধ্যে তিনি কায়ুমের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে উচ্চ আদালতে গিয়েছিলেন। তবে আদালত সেটি খারিজ করে দেওয়ায় কায়ুমের প্রার্থিতা বহাল রয়েছেন এবং দুজনেই কিন্তু ঢাকা 11 আসনে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে নাহিদ ইসলাম জাতীয় ইস্যুগুলো সামনে আনছেন। তিনি নিজের পাশাপাশি গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে এম এ কায়ুম স্থানীয় যে সমস্যাগুলো আছে, মানুষের দাবি দেওয়া আছে, সেগুলো নিয়ে কথা বলছেন এবং নির্বাচিত হলে সেই দাবি পূরণের আশ্বাস দিচ্ছেন। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। অর্থাৎ একজনের নির্বাচনী প্রচারণায় জাতীয় ইস্যু প্রাধান্য পাচ্ছে, আরেকজন গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সমস্যায়। সব মিলিয়ে অতীতের ভোটের হিসাব নিকাশ, বিএনপির সাংগঠনিক শক্তি এবং এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বিবেচনায় এম এ কায়ুম এ আসনে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত তিনি বিজয়ী হচ্ছেন নাকি বাকি কয়েকদিনের প্রচারণায় ভোটারদের মন জয় করে নাহিদ ইসলাম সংসদে যাচ্ছেন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গেই থাকুন।